রাহুদেব নক্ষত্র পরিবর্তন করছে। রাহুদেব প্রবেশ করবে শনিদেবের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে 8ই জুলাই 2024, আর 12ই জানুয়ারি 2025 পর্যন্ত এই শনিদেবের নক্ষত্রে অবস্থান করবে। আর শনিদেব বর্তমানে বক্রী অবস্থায় রয়েছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে। শনিদেব অবস্থান করছে নিজের রাশিতেই, ত্রিকোণের রাশি কুম্ভ রাশিতে। রাহুদেবের এই নক্ষত্র পরিবর্তনে কী প্রভাব পড়বে মেষ রাশির উপর আজকের বিশেষ আলোচনা করব। রাহু ও কেতু একটা রাশিতে 18 মাস পর্যন্ত অবস্থান করে, শনি 2.5 বছর, দেবগুরু বৃহস্পতি 1 বছর একটি রাশিতে অবস্থান করে। আর এদের গোচর আমাদের মানব সমাজের উপর বিশেষ প্রভাবিত করে। বর্তমান সময়ে যাদের রাহুর মহাদশা, রাহুর দশা, অন্তর্দশা চলছে তাদের জন্য আজকের আলোচনাটি প্রচণ্ড গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, এবং তার সাথে যাদের জন্মকুষ্ঠিতে শনিদেবের মহাদশা চলছে, অন্তর্দশা চলছে, প্রত্যন্ত দশা চলছে, তাদের জন্য আজকের আলোচনাটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনারা চন্দ্ররাশি অনুসারে এই গোচরের ফলাফলটা দেখবেন। সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার। সমস্ত নতুন দর্শকের কাছে আমার বিশেষ অনুরোধ, এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন এবং নিজের কুষ্টি নিজে দেখাও শিখতে পারবেন। ভিডিওটি কেটে কেটে দেখবেন না, সম্পূর্ণ দেখার চেষ্টা করেন, তাহলে আমি কি বলতে চাচ্ছি এটা বুঝতে পারবেন। গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জাতক জাতিকার জন্মকুষ্ঠির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর। আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র, এটা সম্পূর্ণভাবে নির্ভর করবে জন্মকুষ্ঠির উপর। 30শে অক্টোবর 2023 রাহুদেব রাশি পরিবর্তন করে প্রবেশ করেছিল মীন রাশিতে, আর 8ই জুলাই 2024 সকাল 7:30 রাহু প্রবেশ করবে শনিদেবের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে। এর আগে রেবতী নক্ষত্রে ছিল, তো রেবতী নক্ষত্রে পরিবর্তন করে বর্তমানে এবার উত্তরা ভাদ্রপদে প্রবেশ করছে। আবার এই সময়ে শনিদেব দেবগুরু বৃহস্পতির পূর্বা ভাদ্রপদের দ্বিতীয় চরণে বক্রী অবস্থায় রয়েছে। রাহু আর কেতু সর্বদা বক্রচাল চলে, অর্থাৎ উল্টো চাল। শাস্ত্র বলে শনির সমান ফল দেয় এই রাহু। শনিকে যেরকম কালপুরুষের বিষাদ বলে, আর পাপগ্রহের শ্রেণীতে রাহুর স্থান হয় সবার উপরে। যার রাহু ভালো তার সব ভালো এই বর্তমান যুগে। রাহু গোচর করছে শনিদেবের নক্ষত্রে, তাই সবার প্রথম শনিদেবকে কিন্তু বিশেষ প্রভাবিত করবে এই সময়। অতএব এই সময়কালে যাদের জন্মকুষ্ঠিতে যে অবস্থায় শনি রয়েছে সেই অবস্থায় কিন্তু প্রভাবিত করবে জাতক জাতিকাকে। আবার প্রত্যেকটি গ্রহর কিন্তু মূল স্বভাব থাকে, সে যে নক্ষত্রে গোচর করুক না কেন তার মূল স্বভাব প্রকাশ করবেই। তো রাহুর মূল স্বভাব তৈরি হচ্ছে কি, ভ্রম তৈরি করা। তো এই সময়কালে রাহু মনের মধ্যে যথেষ্ট ভ্রম তৈরি করবে। রাহু এমন একটি গ্রহ যে কাউকে ফকির থেকে রাজাও করে, আবার রাজা থেকে ফকিরও করে দেয়। তো আজকের এই আলোচনা শুধু রাহু কেন্দ্রিক হবে না, এই আলোচনাটা দেবগুরু বৃহস্পতি, কেতু এবং শনিকে নিয়েও করতে হবে, কারণ এই 4টি গ্রহ সব থেকে বেশি সময় একটি রাশির উপর কাটায়। দেবগুরু বৃহস্পতি বর্তমানে মেষ রাশির ক্ষেত্রে দ্বিতীয় ঘর, যেটা বৃষ রাশি, এখানে অবস্থান করছে। আর বৃষ রাশিটি হচ্ছে ভূমিতত্ত্ব রাশি, স্থির রাশি। দেবগুরু বৃহস্পতি হচ্ছে ধনসম্পত্তির কারক, জ্ঞানের কারক। দ্বিতীয় ঘরটিও তাহলে ধনসম্পত্তির কারক। তো দেবগুরুর এই অবস্থান যথেষ্ট ভালো। দেবগুরু বৃহস্পতি বর্তমানে রোহিণী নক্ষত্র, যেটা চন্দ্রদেবের নক্ষত্র অবস্থান করছে। আর চন্দ্রদেব হচ্ছে মেষ রাশির ক্ষেত্রে চতুর্থ ঘর, অর্থাৎ কর্কট রাশির অধিপতি। দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি হচ্ছে রাশির ষষ্ঠ ঘর, যেটা কন্যা রাশি। কন্যা রাশিতে অবস্থান করছে কেতু বর্তমানে আবার চন্দ্রদেবের নক্ষত্র হস্তা নক্ষত্রে আছে। এবং দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি হচ্ছে রাশির অষ্টম ঘর, যেটা বৃশ্চিক রাশি, এবং নবম দৃষ্টি হচ্ছে কর্মের ঘর, যেটা হচ্ছে মকর রাশি। কেতু যেহেতু ষষ্ঠ ঘরে অবস্থান করছে, তো কেতুর উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ার দরুন কেতুটি সম্পূর্ণ শুভ হয়ে গেছে, এবং কেতুর সাথে দেবগুরু বৃহস্পতির নবম পঞ্চম যোগ তৈরি হয়েছে। আর এই যোগ তৈরি হওয়ার সাথে সাথে কেতু সম্পূর্ণভাবে দেবগুরু বৃহস্পতির আয়ত্তে চলে এসছে। মেষ রাশির ক্ষেত্রে কর্মের ঘর, অর্থাৎ দশম ঘরের অধিপতি এবং একাদশ ঘরের অধিপতি, যেটা লাভের ঘর, এই ঘরের অধিপতি শনিদেব নিজের এই একাদশ ঘর কুম্ভ রাশিতে, তার ত্রিকোণের রাশিতে অবস্থান করছে। এবং শনিদেব বর্তমানে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে রয়েছে। আর রাহু মেষ রাশির ক্ষেত্রে দ্বাদশ ঘর, যেটা মীন রাশির, এই রাশিতে পূর্বে রেবতী নক্ষত্রে ছিল, এবার প্রবেশ করছে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে। শনিদেবের নক্ষত্র এই উত্তরা ভাদ্রপদ, শনিদেবের নক্ষত্র উত্তরা ভাদ্রপদ মীন রাশিতে 3.20 ডিগ্রি থেকে 16.40 ডিগ্রি পর্যন্ত এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করে। খুব ভালো পবিত্র নক্ষত্র। এই নক্ষত্রকে বলা হয় সমৃদ্ধির বর্ষণ। পূর্বা ভাদ্রপদ নক্ষত্র, যেটা দেবগুরুর নক্ষত্র, এই নক্ষত্রের মতন উত্তরা ভাদ্রপদ নক্ষত্র খুব ভালো এবং পবিত্র নক্ষত্র। উত্তরা ভাদ্রপদ নক্ষত্র সৌভাগ্যের বৃদ্ধির নক্ষত্র। পূর্বা ভাদ্রপদ নক্ষত্রের মতন কল্যাণকারী নক্ষত্র এই নক্ষত্র। উত্তরা ভাদ্রপদে জন্মানো ব্যক্তিরা হুটহাট করে ডিসিশন নেয় না, যে ডিসিশনটা নেবে সেটা খুব চিন্তিতভাবে নেবে এবং চিন্তার সাথে কোনো ডিসিশন নেবে। সেই ডিসিশনটা নিতে যদি দেরিও হয় তাতেও কোনো এদের অনুতাপ হয় না।
প্রেশারের উপর এরা কোনো কাজ করতে চায় না, কিংবা কেউ যদি প্রেশার দিয়ে কোনো কাজ করাতে চায় তো সেই ব্যক্তি থেকে এরা অনেকটা দূরে থাকে। এরা এতটাই প্রসিদ্ধ এবং নামী লোক হয় যে সমাজ এদেরকে মনে রাখে, কিংবা এরা যে বংশে জন্ম নেয় সেই বংশের লোকরা এদের মনে রাখে। এদের মধ্যে পরিচালনা করার ক্ষমতা এতটাই থাকে এবং এদের অ্যাডভাইস নিয়ে যারা চলে তারা খুব ভালো জায়গায় পৌঁছায়। প্রত্যেকটি নক্ষত্রের মতন এর 4টি চরণ, এই 4টি চরণই মীন রাশির মধ্যে পড়ছে। নক্ষত্রমণ্ডলীর এটা 26তম নক্ষত্র। এরা সম্পর্ক জিনিসটাকে খুব গুরুত্ব দেয়। কারোর সাথে যদি বন্ধুত্ব করে তো বন্ধুত্ব কিভাবে নিভাতে হবে সেটা জানে, আবার কারোর সাথে যদি শত্রুতা করে তাহলে শত্রুতাও কিভাবে নিভাতে হবে সেটাও জানে। এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে অহির্বুদিয়া দেবতা। এই দেবতা পৃথিবীর নিচে বসে থাকা সাপ। এই দেবতার কোমরের নিচের অংশ হচ্ছে সাপের মতন এবং উপরের অংশটি হচ্ছে দেবতার মতন। শিয়রী বিষ্ণু যখন সমুদ্রে শয়ন করে তখন শেষনাগের উপরই তো শয়নটা করে। তো এই অহির্বুদিয়াকে শেষনাগের সাথে তুলনা করা হয়েছে। দয়ালু, পরোপকারী এবং বুদ্ধিমান দেবতা হিসাবে মানা হয়। এই নক্ষত্রের স্বামী হচ্ছে শনিদেব। প্রচণ্ড ঊর্জাশালী হিসাবে শনিকে এখানে দেখানো হয়েছে। আর এই ঊর্জাটা শনিদেব সঠিক পথে নিক্ষেপ করে, অর্থাৎ এই নক্ষত্রের জাতক জাতিকারা প্রচণ্ড ব্যালেন্স প্রকৃতির হয়। বিপরীত পরিস্থিতিতেও এরা নিজেদেরকে কন্ট্রোল করে রাখে। এরা প্রচণ্ড সংযমী হয়, অনুশাসন জিনিসটাকে খুব মেনে চলে, আবার সংবেদনশীল হয়, আবার ইমোশনালও হয়ে পড়ে এই নক্ষত্রের জাতক জাতিকারা। দেবগুরু বৃহস্পতির রাশি মীন রাশি, আর মীন রাশিতে এই উত্তরা ভাদ্রপদ এর স্বামী হচ্ছে শনিদেব, আর এই নক্ষত্রের দেবতা অহির্বুদিয়া। এই নক্ষত্রের জাতকরা মেডিসিন ডিপার্টমেন্টে খুব ভালো উন্নতি করে। আধ্যাত্মিকের সাথে যারা জুড়ে থাকে তাদের খুব ভালো উন্নতি হয়। সোশ্যাল কাজে যারা জড়িত থাকে কিংবা কোনো এনজিওর সাথে যদি জড়িত থাকে তারা খুব ভালো উন্নতি করে এবং এরা অ্যাডভাইজার হিসাবেও কাজ করে খুব ভালো। আবার হিসাবের দিকেও একদম খুব ভালো, যে কোনো হিসাব এরা খুব ভালো করে এবং হিসাবের মধ্যেও কিন্তু এরা জীবনটাকে নিয়ে চলে আসে। হিসাব করেই চলে। এদের মধ্যে সবথেকে বেশি আধ্যাত্মিক চেতনাটা বিশেষ করে লক্ষ্য করা যায়। এরা সবার সাথে মিলেজুলে থাকার চেষ্টা করে এবং এরা খুব অত্যন্ত ভাগ্যশালী হয়। এই নক্ষত্রের জন্মানো জাতিকারা অতি ভাগ্যশালী হয়। মা লক্ষ্মীর সাথে এদের তুলনা করা হয়েছে, অর্থাৎ এদের উপর সাক্ষাৎ মা লক্ষ্মীর কৃপা থাকে। এদেরকে এক কথায় সমৃদ্ধির বর্ষণ বলা হয়। যখন মেঘ থেকে জলধারা পৃথিবীর বুকে নেমে পড়ে কি হয়, শস্য শ্যামল্য হয়, গাছপালা বেড়ে ওঠে। সেরকম এই রাশির জাতিকারা যে ঘরে যায় সেই ঘরে ধন সম্পত্তির বৃদ্ধি ঘটায়, মান সম্মানের বৃদ্ধি ঘটায়। খুব ভাগ্যশালী হয় উত্তরা ভাদ্রপদের জাতিকারা। উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের ডিসিশনের ব্যাপারে সম্পূর্ণ আলাদা। কোথায় কোন ডিসিশন নিতে হবে এরা খুব ভালো করে জানে। এদের মধ্যে একটা প্রাকৃতিক শক্তি কাজ করে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে। এই শক্তিটা আসে অহির্বুদিয়া নামক দেবতার কাছ থেকে, কারণ এই দেবতা হচ্ছে মেডিটেশন, আধ্যাত্মিক ধ্যানের কারক। এই নক্ষত্রের জাতক জাতিকারা যতটা মেডিটেশন, আধ্যাত্মিক ধ্যানের সাথে নিজেকে জুড়ে রাখবে তাহলে তাদের সাথে প্রাকৃতিক শক্তি, একটা প্রাকৃতিক এনার্জি এদের সাথে একটা পজিটিভভাবে কাজ করে। এই নক্ষত্রের জাতক জাতিকারা পরোপকারীও হয়, আবার এরা সাহায্যের জন্য হাত বাড়ায় অপরকে এবং সমাজে যদি কোনো একটা ভালো পরিবর্তন হয় এরা কিন্তু এগিয়ে আসে। আবার কোনো খারাপ কাজ হলে তার বিরুদ্ধে কিন্তু আওয়াজ তোলে। উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে যেই স্থানে যায় সেই স্থানে মান সম্মান, পদ প্রতিষ্ঠা লাভ করে। অ্যাকচুয়ালি এই নক্ষত্রটি হচ্ছে বিকাশ এবং সমৃদ্ধির লক্ষণ এই নক্ষত্র। তো মেষ রাশির ক্ষেত্রে রাহু নক্ষত্র পরিবর্তন করছে দ্বাদশ ঘরে, শনিদেবের নক্ষত্র। শনিদেব অবস্থান করছে দেবগুরুর নক্ষত্র। মেষ রাশিতে শনিদেব কর্মের ঘরের অধিপতি এবং লাভের ঘরের অধিপতি। তো এই সময়কালে এই যে রাহুর যে নক্ষত্র পরিবর্তন, এই সময়কালে কিন্তু শনিকে বিশেষভাবে প্রভাবিত করবে এই রাহুর নক্ষত্র পরিবর্তন। এবং রাহু কিন্তু একটা নিজে পাপ গ্রহ, তার কিন্তু মূল চরিত্র পাপ প্রকাশ করবে। আর বর্তমানে দেবগুরু যথেষ্ট ভালো অবস্থানে রয়েছে এই মেষ রাশির ক্ষেত্রে। দ্বাদশ ঘরে রাহুর এই পরিবর্তন যেরকম মেষ রাশিকে সমস্যায় ফেলবে, সেরকম আবার মেষ রাশির সমস্যাও উদ্ধার হবে এই সময়কালে। কর্মক্ষেত্রে যেরকম লাভ পাবে মেষ রাশি, সেরকম আবার খরচের হারও বৃদ্ধি পাবে। মেষ রাশির ক্ষেত্রে সব থেকে ভালো দিকটা হচ্ছে কেতু ষষ্ঠ ঘরে অবস্থান করছে, আর এই কেতুর উপর দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে। ষষ্ঠ ঘরে কেতু এই সময়কালে মেষ রাশিকে যথেষ্ট সাহায্য করবে। রাহু দ্বাদশ ঘরে অবস্থান করছে, মেষ রাশির ক্ষেত্রে খরচের হার যথেষ্ট বৃদ্ধি করবে। এই সময় খরচটা বেশিরভাগ নিজের শরীর স্বাস্থ্যের উপরই হবে, অর্থাৎ অসুখ বিসুখের উপরই হবে। এই সময়কালে শরীর স্বাস্থ্যের উপর যথেষ্ট খেয়াল রাখতে হবে। আবার অপরদিকে যেহেতু কেতু ষষ্ঠ ঘরে অবস্থান করছে, দেবগুরুর দৃষ্টি পড়ার ফলে এই কেতু অসুখ বিসুখের ক্ষেত্রে যথেষ্ট সাহায্য করবে মেষ রাশিকে। আগে কি হচ্ছিল যে অসুখ বিসুখ হচ্ছিল তো ধরা পড়ছিল না, এবার দেবগুরুর আশীর্বাদে অসুখ বিসুখ সবই ধরা পড়বে এবং তার নিরাময় হবে। অর্থাৎ এইখানেই কিন্তু একটা খরচ যথেষ্ট মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে হবে। আবার রাহুর দৃষ্টি পড়ছে চতুর্থ ঘর, যেটা হচ্ছে কর্কট রাশি। আর চতুর্থ ঘরটি কি আমাদের শখের ঘর।
অর্থাৎ এই সময়কালে শখের জিনিসপত্রতে বিশেষ খরচ হবে, যেমন ভালো গাড়ি কেনা থেকে আরম্ভ করে যে সমস্ত শখের জিনিসগুলো রয়েছে, লাক্সারি জিনিসগুলো রয়েছে, এতে কিন্তু বিশেষভাবে মন চাইবে যে নিজের শখটাকে পূরণ করি, খরচাপাতি হবে হোক। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে সপ্তম দৃষ্টি বৃশ্চিক রাশির উপর, যেটা মেষ রাশির ক্ষেত্রে অষ্টম ঘর, আর এই ঘরে রাহুরও দৃষ্টি পড়ছে, আবার শনিদেবেরও দৃষ্টি পড়ছে। তো এই সময়কালে মেষ রাশির এই অষ্টম ঘরটি সম্পূর্ণভাবে অ্যাক্টিভ হয়ে গেছে। অষ্টম ঘরটা কি সংঘর্ষের ঘর, কিন্তু সব থেকে ভালো দিকটা হচ্ছে যে শনিদেব দেবগুরুর নক্ষত্রে বসে রয়েছে আর রাহু শনিদেবের নক্ষত্রে বসে রয়েছে। এই দুটি নক্ষত্র যথেষ্ট ভালো নক্ষত্র, শুভ নক্ষত্র। রাহু আর শনির এই যে অষ্টম ঘরে দৃষ্টি পড়ছে, এই দুটি গ্রহ তো পাপ গ্রহ, আর এদের তাহলে পাপ প্রভাবটা বৃদ্ধি পাবে। সেটাকে আবার দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি যথেষ্ট কেটে ছাড়কার করে দিবে। অর্থাৎ এই সময়কালে অষ্টম ঘরটি যথেষ্ট ভালো রেজাল্ট দেবে। আর অষ্টম ঘরটি হচ্ছে কিসের ঘর? আমাদের গোপন জিনিস এই ঘর থেকে দেখা হয়, আকস্মিক ধনসম্পত্তি লাভ এই ঘর থেকে দেখা হয়, তন্ত্রক্রিয়ার ঘর এটি, জ্যোতিষক্রিয়ার ঘর এটি, রিসার্চ জাতীয় বিদ্যার ঘর, মেডিকেল ডিপার্টমেন্ট এই ঘর থেকে দেখা হয়, দূরযাত্রা এখান থেকে দেখা হয়, গোয়েন্দাগিরি, সিআইডি, সিবিআই এই সমস্ত কার্যকলাপ এখান থেকে দেখা হয়। তো এই যে কাজগুলো বললাম, এই কাজগুলো যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময়। কেতু ষষ্ঠ ঘরে বসেছে, শুভ কেতু, যার দরুন এই সময়কালে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা যারা করছেন তাদের ব্যবসায় যথেষ্ট লাভবান হবে, কারণ শুভ কেতুর দৃষ্টি কর্মের ঘরে পড়ছে, আবার এই কর্মের ঘরে দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি পড়ছে। আর কর্মের ঘরের অধিপতি যেটা হচ্ছে মকর রাশি, এই মকর রাশির অধিপতি হচ্ছে শনিদেব, যে স্বয়ং লাভের ঘরে বসে রয়েছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে। আর দ্বাদশপতি যেটা হচ্ছে বিদেশের ঘর, এই ঘরে অবস্থান করছে রাহু, যেটা শনিদেবের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে। তাহলে একটা বিদেশ সম্পর্কিত কানেকশন এই সময় থাকছে। এই সময় যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের খুব ভালো হবে। আবার যারা কর্মসূত্রে বিদেশেই রয়েছেন তাদের জন্য ভালো, আবার যারা কর্মলাভের জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদেরও এই সময় যথেষ্ট ভালো, তারা এই সময় গ্রিন কার্ড, ভিসা এগুলো পাবে। শনিদেব মেষ রাশির ক্ষেত্রে কর্মের ঘর এবং লাভের ঘরের অধিপতি, আর এই দেবগুরুর নক্ষত্র অবস্থানগত শনি অক্টোবরের 3 তারিখ পর্যন্ত থাকছে। তারপরে কিন্তু আবার শনিদেব নক্ষত্র পরিবর্তন করবে, তখন একটা বিশেষ আলোচনা করব। কিন্তু বর্তমান অবস্থায় মেষ রাশির জন্য যে চক্রটি তৈরি হচ্ছে সেটা কিন্তু যথেষ্ট ভালো মেষ রাশির। তবে রাহু একটি পাপ গ্রহ, রাহুর এই দ্বাদশ ঘরে অবস্থান মেষ রাশির জন্য যথেষ্ট ভালো না, কিন্তু নক্ষত্র পরিবর্তন করেছে। কিন্তু আবার রাহুর বিপরীতে যে কেতু অবস্থান করছে, এই কেতুই কিন্তু ব্যালেন্স করাবে মেষ রাশিকে। দ্বাদশ ঘরে রাহু এমনও করায় যে জেল যাত্রাও কিন্তু করায়, কিন্তু শুভ কেতু যেহেতু ষষ্ঠ ঘরে বসেছে, যার জন্য এই সমস্ত জিনিস মানে এক কথায় হবেই না বলতে গেলে। এই সময়কালে মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে একটা স্থিরতা ভাব যথেষ্ট থাকবে। ব্যবসা বাণিজ্য বা কর্মক্ষেত্রে যে বিচার বা যে ডিসিশনটা নেবে সেটা প্রচণ্ডভাবে চিন্তা ভাবনা করেই নেবে, কারণ উত্তরা ভাদ্রপদ নক্ষত্র সম্বন্ধে আগেই বলেছি যে এই নক্ষত্রের জাতক জাতিকারা ডিসিশনটা নাই সেটা প্রচণ্ড ভেবে চিনতে নাই, এবং ডিসিশন নিতে দেরি হলে এদের কিন্তু কোনো একটা আক্ষেপ থাকে না। অর্থাৎ এই সময়কালে বিশেষ করে এই মানে মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে এই জিনিসটি বিশেষ দেখা দিবে। মেষ রাশি তো একেই তো চঞ্চল, কিন্তু তাদের মধ্যে এবার একটা ধীর স্থির ভাব আসবে এই সময়। উত্তরা ভাদ্রপদ নক্ষত্র সুখ সমৃদ্ধির কারক, পূর্বা ভাদ্রপদ নক্ষত্রের মতন এই নক্ষত্র শুভ নক্ষত্র, রাহুর মতন পাপ গ্রহ এই নক্ষত্রে গোচর করছে, কিন্তু রাহু গুরু শনিদেব, সেই শনিদেব আবার দেবগুরুর নক্ষত্রে গোচর করছে। তো পরিস্থিতিটা একদম অন্যরকম হয়ে গেছে মেষ রাশির ক্ষেত্রে। শুধু শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। এই সময়কালে যারা রিসার্চ জাতীয় বিদ্যার সাথে জড়িত রয়েছেন বা যারা উচ্চশিক্ষা লাভের জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য খুব ভালো। যারা গোয়েন্দা বিভাগে জড়িত রয়েছেন কর্মসূত্রে তাদের জন্য খুব ভালো। এই সময়কালে খরচের হার যথেষ্ট বৃদ্ধি পাবে, আবার সেরকম কিন্তু ইনকামও হবে, সেভিংস জিনিসটাও করতে হবে। যেহেতু দেবগুরু বৃহস্পতি স্থির রাশি যেটা বিশ্ব রাশি দ্বিতীয় ঘরে অবস্থান করছে, রাহু যেহেতু দ্বাদশ ঘরে বসে রয়েছে, তার কিন্তু পাপ প্রভাব যথেষ্ট এই সময় থাকবে। শত্রু কিন্তু হাজারটা শত্রু তৈরি হবে, আপনি নিজেও ভাবতে অবাক হবেন যে আপনি জীবনে এত শত্রু তৈরি করেছেন, কিন্তু তাদের যথেষ্ট আবার সংঘাত হবে, যেহেতু কেতু খুব ভালো জায়গায় অবস্থান করছে। মেষ রাশির ক্ষেত্রে শনিদেব কারক গ্রহ না, কিন্তু দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করছে এই শনিদেব, আর শনিদেবের নক্ষত্রে রাহু অবস্থান করছে। আর শনিদেবের সপ্তম দৃষ্টি পড়ছে পঞ্চম ঘর, যেটা হচ্ছে সিংহ রাশি। এই রাশিটিও কিন্তু মিত্র রাশি না। তো শনিদেবের যেহেতু এই নক্ষত্র পরিবর্তন এবং বক্রি অবস্থায় দেবগুরু নক্ষত্রে রয়েছে, তো এই সময় সব কিছুই কিন্তু ভালো ভালো রেজাল্ট আসবে, যেহেতু লাভের ঘরে বসেছে বক্রি হয়ে। তো এই সময়কালে যারা সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত রয়েছেন, যারা মিডিয়ার সাথে জড়িত রয়েছেন, যারা সিনেমা জগতের সাথে জড়িত রয়েছেন, যারা ফ্যাশন ডিজাইনের সাথে জড়িত রয়েছেন, তাদের কাজে বিশেষ অগ্রগতি রয়েছে। এবং যারা টিচিংয়ের কাজে জড়িত রয়েছেন, যে কোনো ট্রেনার হিসাবে জড়িত রয়েছেন, তাদের কাজও যথেষ্ট ভালো রয়েছে। এবং যারা
যোগ ব্যায়াম বা মেডিটেশনের সাথে জড়িত রয়েছেন তাদের কাছেও যথেষ্ট অগ্রগতি এই সময়কালে রয়েছে। অতএব ঘাবড়ানোর কোনো ব্যাপার নাই যে মেষ রাশির দ্বাদশ ঘরে রাহু প্রচণ্ড খারাপ ফল দিবে সেটা না, রাহুর তো একটা পাপ প্রভাব থাকবে, কিন্তু যে এই যে নক্ষত্র অবস্থান করছে, যে নক্ষত্র অবস্থান করছে সেই নক্ষত্রের অধিপতি আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করছে। আর মেষ রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি তো কারক গ্রহ, ভাগ্যের ঘরের অধিপতি। তাহলে ভাগ্যের ঘরের অধিপতির নক্ষত্রে শনিদেব গোচর করছে, আর শনিদেবের নক্ষত্রে আবার রাহুদেব গোচর করছে। তাহলে পরিস্থিতিটা সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে গেছে মেষ রাশির ক্ষেত্রে। কিন্তু মেষ রাশিকে এটা মনে রাখতে হবে যে আগামী বছর কিন্তু মেষ রাশির 7.5 শুরু হচ্ছে, এবং শনির সাথে যখন এই রাহুর একটা জুতির একটা ব্যাপার আসবে সে সময় কিন্তু একটা বিশেষ আলোচনা করব। এখন থেকে কিন্তু মেষ রাশির জাতক জাতিকারা আপনারা কিন্তু সাবধান হন এবং উপাচার মেনে কাজ করুন, যথেষ্ট উপাচার মেনে কাজ করুন, না তো কিন্তু আগামী দিনগুলো যথেষ্ট ভালো হবে না, কারণ শনি কিন্তু আপনাদের রাশিতেই নীচ হয়, এটা কিন্তু মনে রাখতে হবে। এই সময়কালে কোন উপাচার করবে? শুধু একটি উপাচার করবে, সেটা হচ্ছে হনুমানজির শুধু পূজা করবেন, হনুমান দর্শন করবেন, বজরংবলীর দর্শন করবেন, হনুমান চল্লিশা পাঠ করবেন। হনুমান চল্লিশা পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র করবেন, তার সাথে বজ্রং বাণ এই মন্ত্র এই পাঠ করবেন, বজ্রং বাণ। অতএব প্রিয় দর্শক বন্ধুরা, যদি আমার এই পরামর্শ সত্যি কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকেন। নমস্কার, ধন্যবাদ।